নমস্কার। বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে আমি আপনাদের সামনে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের সদ্য চেয়ারপারসন সদ্যশ্রী অর্পণ মজুমদার মহাশয়ের নির্দেশে এবং বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের শীর্ষ নেতৃত্বদের পরামর্শে আমি কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আজ বলার বিষয় এটাই, ডিজিটাল কাউন্সিল, ডিজিটাল ডাইরেক্টরেট। আপনারা তো এই যে ডিজিটালাইজেশন হচ্ছে কাউন্সিল আর ডাইরেক্টরেটের, তার যে ইম্প্যাক্ট পড়ছে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের ওপর, তাতে আপনাদের আমাদের সকলের প্রাণ নষ্টাগত। একটি সপ্তাহে 3টে নোটিফিকেশন এবং সেই নোটিফিকেশনকে কেন্দ্র করে বহু বিভ্রান্তি এবং সেই বিভ্রান্তি নিয়ে চলা এবং কোনোভাবে বাধ্য করা হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য ভিটিসি এন্ড থেকে কাউন্সিল ডাইরেক্টরেট এন্ডে পৌঁছে দেওয়ার জন্য। দেখুন না, এইচএস ভোকেশনাল দুবার গুগল ফর্ম দেয়া হলো, লিঙ্ক শেয়ার করা হলো, কতজন করে ছাত্রছাত্রী ভর্তি করা হয়েছে তার তথ্য নেওয়া হলো। তারপর সন্তুষ্ট হলেন না আধিকারিকরা, সন্তুষ্ট হলেন না। ভীষণ দক্ষ আধিকারিক তারা, তাদের পোর্টাল কাজই করছে না। কিভাবে 8+ লেভেলের ব্যাচ ক্রিয়েশন করে তারপরে অ্যাড স্টুডেন্ট করতে হবে, আবার 10+ লেভেলের এইচএস পেপার সিলেকশন করে অ্যাড স্টুডেন্ট করতে হবে, সেই দুটো ডিমার্কেশন সঠিকভাবে নোটিফিকেশনে বিবৃত করলেন না। আমরা বিভ্রান্ত, কিভাবে এইচএস এর ব্যাচ ক্রিয়েশন করব বুঝতে পারছি না, কোনো তথ্য কোনো এন্ড থেকে পাওয়া যাচ্ছে না। তার মধ্যেখানে বিকেল 5টা 38-এ আবার একটা এক্সেল সিট ভরো, এক্সেল সিট ভরো মুভমেন্ট। পরের দিন বিকেল 3টের মধ্যে এক্সেল সিট ভরে সমস্ত ছাত্র কারা ভর্তি করেছেন কাদের, তাদের সমস্ত নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, তাদের ব্যাংকিং ডিটেলস সব দিয়ে দিতে হবে। আগের দিন 5টা 38-এ ইনস্টিটিউট বন্ধ হয়ে যাওয়ার পর পরের দিন দুপুর 3টের মধ্যে দিতে হবে। এবং সেই নিয়ে বিভিন্ন জায়গা থেকে আধিকারিকদের ফোন আসতে শুরু করলো। ওষ্ঠাগত প্রাণ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের ব্যাংকিং ডিটেলস নিতে হবে, এই কথাও আগে বলা হয়নি। সেই ব্যাংকিং ডিটেলস কালেক্ট করে সেটা জমা দিতে হবে। অদ্ভুত বিষয়, ভেবে দেখুন। একই রকম ভাবে ডাইরেক্টরেটও শুরু করেছেন। আপনি রিকুইজিশন করতে যাবেন, তার আগে দুটো কাজ করতে হবে। আগের মাসের ইউসি দাও, ইউসি অ্যাপ্রুভাল হবে, তারপর করো রিকুইজিশন রেকারিং গ্রান্টের, তারপর আপনার রিকুইজিশন করতে পারবেন। এর সঙ্গে আবার এখন বোনাসের জন্য আবার আলাদা করে করতে হবে। এগুলো করা নিয়ে কোনো বক্তব্য নয়, যখনই আপনি করতে বলবেন তখনই দেখবেন পোর্টাল কাজ করছে না। কিন্তু এই নিয়ে কাউকে কিছু বলা যাবে না। খুব দক্ষ ডাইরেক্টরেট, খুব দক্ষ কাউন্সিল, নিখুঁত পোর্টাল, তাই এই ধরনের বিপদে আপনাকে পড়তে হবে। সঙ্গে চলবে চূড়ান্ত ষড়যন্ত্র। শুরু হয়ে গেছে অ্যাফিলিয়েশন রিনিউয়াল নিয়ে চূড়ান্ত ষড়যন্ত্র চলছে। যারা অ্যাফিলিয়েশন রিনিউয়াল করতে পারেনি, বেশিরভাগই স্কুল যেখানে প্যারামেডিক্যাল রয়েছে তারা করতে পারেনি, তাদের জন্য আবার ডেট এক্সটেনশন হয়েছে। এবং বিভিন্নভাবে যখন জানতে চাওয়া হচ্ছে, বলা হচ্ছে অ্যাফিলিয়েশন পোর্টাল থেকে এক্সিস্টিং মেডিকেলের টিচারদের নাম ডিলিট করে দিয়ে, রিমুভ করে দিয়ে আপনি আপনার অ্যাফিলিয়েশন করে ফেলুন। বৈধ কথা, ন্যায়ের কথা, ন্যায্য কথা, তাহলে লিখছেন না কেন? লিখে জানাচ্ছেন না কেন যে এইভাবেই করতে হবে? লিখিত দিচ্ছেন না কেন? কেন বারবার মুখে বলছেন নামগুলো রিমুভ করে দিতে? আসলে এটা একটা চাল।
চালটা এটাই, পরবর্তীকালে বলবেন ওরা নিজেরাই ওখান থেকে নামগুলো রিমুভ করে দিয়েছে। আর নতুন হেলথ কেয়ার পোর্টালে তো রিনিউয়াল অফ অ্যাফিলিয়েশন হচ্ছে না, অ্যাফিলিয়েশন হচ্ছে। রিনিউয়াল অফ অ্যাফিলিয়েশন আর অ্যাফিলিয়েশন কি একই কথা? এটা ন্যায্য? এটা নিয়ে আমরা যখন বলবো, কেউ কেউ বলবেন বিরোধীরা বিরোধিতা করবে, কেউ কেউ বলবেন এরা কোন পন্থী বুঝতে পারছেন না। সদ্য দিগ্গজ নেতা, আপনাকে জানাই আমরা পেটপন্থী, আমরা বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক, আমরা কোনো পন্থী নই, পেটপন্থী, বৃত্তিমূলক শিক্ষার পন্থী, বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে জড়িত ছাত্র ছাত্রী, বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক, নৈশ প্রহরীদের স্বার্থের পন্থী আমরা। এখানে নিজের ব্যক্তিগত কোনো রাজনৈতিক দর্শন আমরা আনি না। ব্যক্তিগত রাজনৈতিক দর্শন প্রত্যেকের ব্যক্তিগত। একটা ট্রেডকে সম্পূর্ণরূপে অ্যাফিলিয়েশন পোর্টাল থেকে রিমুভ করে দেওয়ার নিদান দেওয়া হচ্ছে ফোনে, আমরা চুপ করে থাকব? বিভিন্ন ধরনের পন্থা শুরু করা হচ্ছে। স্কুলে স্কুলে ব্লক লেভেল থেকে ইন্সপেকশন করানোর জন্য নোটিফিকেশন হচ্ছে। ছাত্রছাত্রী স্কুলে আসছে কিনা দেখা হচ্ছে। রিনিউয়াল অফ অ্যাফিলিয়েশনের নাম করে ইনফ্রাস্ট্রাকচারের আপনাকে প্রত্যেক বছরের তালিকা দিতে হচ্ছে, অথচ 2006-07 পরে আর কোনো নন রেকারিং গ্রান্ট ইস্যুই হয়নি। যদিও বা যেটা ইস্যু করা হলো কিছু ভিটিসিতে 2.5 লক্ষ টাকা করে, সেখানেও আবার কি যেন ই টেন্ডার করতে হবে, ডিজিটাল সিগনেচারি তৈরি করতে হবে, যেটা ইনস্টিটিউট লেভেল এখনো যার পারদর্শী নয়, তার মানে যাতে না করতে পারে তার বন্দোবস্ত করে দেওয়া। এত সত্ত্বেও পে বিলটা পেলাম না, এত সত্ত্বেও ইপিএফটা আজ অব্দি পেলাম না, সে নিয়ে কোনো বক্তব্য নেই। ভালো করে ভেবে দেখুন, আমরাও তো 399 এফপির পার্সিয়াল, আমাদেরও ইম্প্যাক্ট আছে। আমরা একটা পূর্ণাঙ্গ সিস্টেম চালাই, অথচ 1091-এর মধ্যে যারা এসেছেন তাদের প্রত্যেককেই আমরা অভিনন্দন জানাই যে আপনাদের জীবন আর্থিক সচ্ছলতা এলো, আমাদের আসবে না কেন? এখানেও তো বিটেক, ডিপ্লোমা, এনএসসি, এনটিসি, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, অন্যান্য ফিল্ডের রিকিউজিট কোয়ালিফিকেশন আলা টিচার, ইনস্ট্রাক্টররা বিগত 20 বছর ধরে কাজ করে যাচ্ছেন। প্রায় 18 বছর তো অতিক্রান্তই হয়ে গেল। এরা কি দোষ করেছে? সর্বভারতীয় স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে এরা কেন এদের মান্থলি রেমুনারেশন পাবেন না বলুন? এগুলো নিয়ে বললে বিরোধিতা করবে। সরকার পক্ষ বিরোধী, এই পন্থী ওই পন্থী। আপনি কি পন্থী স্যার? আপনি আসলে গুলিয়ে দিতে চাইছেন। আপনারা যারা কিছু বলছেন না তারা গুলিয়ে দিতে চাইছেন। একটা ট্রেডকে বিচ্ছিন্ন করার চেষ্টা হচ্ছে। যা পাওয়ার তাই পাচ্ছি না, অন্যরা সবাই পেয়ে যাচ্ছেন। প্রতি মুহূর্তে চাপ নিয়ে কাজ করতে হচ্ছে। এমন অনেক ভিটিসি আছে যেখানে 8+ চলে, সেখানে কম্পিউটার নেই, কমপ্লিট ডিজিটালাইজেশন হচ্ছে। সঠিক সময়ে টার্মিনাল বেনিফিট পাচ্ছি না। কোনো সহকর্মী মারা গেলে তার পরিবার সঠিক সময়ে ডেথ কম্পেনসেশন পাচ্ছে না। নাইট ওয়াচম্যানরা নিজের ব্যাংক অ্যাকাউন্টে মাইনে পাচ্ছেন না। খুব সামান্য বৃদ্ধি, তাও 10 মাস তারা বঞ্চিত। কোনো সামাজিক সুযোগ সুবিধা নেই। এগুলোর পরেও চুপ করে থাকতে হবে। আবার কেউ যদি আধিকারিকদের সঙ্গে কথা বলতে যান, কেন কথা বলা হয়েছে, কেউ কেউ আবার বলছেন সেগুলো নিয়ে নাকি জানতে চাইবেন। কেন? গণতান্ত্রিক ব্যবস্থায়, গণতান্ত্রিক একটা সাংবিধানিক সংস্থা সংসদ, সেখানে যারা কাজ করছেন তাদের অভাব অভিযোগ নিয়ে তারা কথা বলতে যেতে পারবেন না, কারণ তারা ওনার পন্থী নন বলে। উনি এমন বড়পন্থী যে উনি যা বলবেন তাই সবাই ওনার হয়েই কথা বলবেন, অন্যরা কথা বলতে পারবেন না। এগুলো সহ্য করবেন? আমি শিক্ষকদের কাছে প্রশ্ন করছি। এগুলোর জন্য
আমরা কি বলবো না যে বিভিন্ন হেনস্থা প্রতি মুহূর্তে আমাদেরকে করা হচ্ছে, প্রতি মুহূর্তে আমরা হেনস্থার শিকার হচ্ছি। আমাদের 8+ লেভেল, যেটাকে এখনটা কি 8+ লেভেল বলা যাবে না, শর্ট টার্ম ভোকেশনাল, শর্ট টার্ম ট্রেনিং STT 2023-24 সেকেন্ড ব্যাচের এনরোলমেন্ট হয়নি। অনেকের এখনো অবধি অ্যাসেসমেন্ট হয়নি 2023-24 জুলাই টু ডিসেম্বর ব্যাচের, 23-24 জানুয়ারি টু জুন ব্যাচের এনরোলমেন্ট হয়নি। আবার 24-25 জুলাই টু ডিসেম্বর ব্যাচের রেজিস্ট্রেশন করতে বলে দেওয়া হলো। এ কেমন নিদান! এ সব মেনে চলতে হবে। একটা ট্রেডকে অ্যাম্পিউট করে দেওয়া হচ্ছে, মেনে চলতে হবে। একটা সামান্য পে বিল পাওয়া যাচ্ছে না, হতে হবে। সমস্ত কিছু থাকা সত্ত্বেও 1091 আওতাভুক্ত করে আমাদের বেতন বৃদ্ধি হচ্ছে না, চুপ করে থাকতে হবে। ন্যূনতম সিএল পাওয়া যাচ্ছে না, চুপ করে থাকতে হবে। ইপিএফ পাওয়া যাচ্ছে না, চুপ করে থাকতে হবে। কোনো নিয়োগ বন্ধ, কোনো যন্ত্রপাতি নেই, কিচ্ছু নেই স্কুলে, অথচ রোজ রোজ আমরা যাচ্ছি কিনা, পড়াচ্ছি কিনা দেখতে হবে। শুধু ভোকেশনাল শিক্ষক, প্রশিক্ষক, নৈশ প্রহরীদের বলির পাটা করে দেওয়া হবে। পোস্ট ক্রিয়েশনের নাম করে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য সরিয়ে দেওয়া হবে। আমরা চুপ করে থাকব। আর যদি বলি আমরা বিরোধী, আমরা বিরোধিতা করছি, আর যিনি না বলে চুপ করে বসে আছেন তিনি কি পন্থী? সরকার 2021 সালে আমাদের সবকিছু দিয়েছেন। এই যে একটা চক্রান্ত হচ্ছে, বিভিন্ন ভাবে ট্রেনিং প্রোভাইডার, বেসিক্যালি যেগুলো বেসরকারি সংস্থা, তাদেরকে অক্সিজেন দিয়ে ট্রেনিং সেন্টার, যেটা স্টেট ফান্ডেড, গভর্নমেন্টের আন্ডারে, তার অক্সিজেন কেটে নেওয়ার এই চক্রান্তর বিরুদ্ধে আমরা আমাদের মতো করে প্রতিবাদ করব। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমুদয়ে। আপনারা আশ্বস্ত থাকুন, প্রতিবাদ হবে, আদালতে হবে, প্রতিবাদ হবে, কলকাতার রাজপথে হবে। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হবে। হ্যাঁ, আপনারা জেনেছেন 29 তারিখ থেকে কলকাতার রাজপথে এই সমস্ত বিষয় নিয়ে সোচ্চার হব আমরা। কিন্তু আপনারা তো জানেন, পুলিশ প্রশাসনকে আমরা সঠিক সময়ে এই মাসের প্রথমে জানিয়েছিলাম। যথারীতি তাদের পক্ষ থেকে কোনো লিখিত কোনো পত্র আমরা পাইনি। ফোনালাপ করা হয়েছে, কিন্তু কোনো লিখিত কিছু দেওয়া হয়নি। আমরা আবার রিমাইন্ডার দিয়েছি সপ্তাহখানেক আগে। তারা জানিয়েছেন, প্রাপ্তি স্বীকার করেছেন, কিন্তু এখনো কিছু জানাননি। যেহেতু জানাননি, সেহেতু আমাদের কি করতে হবে? শেষ অবধি ওয়েট করে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য আমাদের জুডিশিয়ারির কাছে যেতে হবে, বিচার বিভাগের কাছে কোর্টে তুলতে হবে। আমরা বিষয়টা কোর্টে তুলব। টেন্টেটিভ আমরা আশা করছি, ওনারা তো শেষ মুহূর্তে জানান, হয়তো 28 তারিখ বলবেন, 29 তারিখ আমরা কোর্টে তুলব, এবং সেই অনুযায়ী যে কদিন লাগে সে কদিন আমাদের ওয়েট করতে হবে। কিন্তু অবশ্যই আমরা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের অভাব অভিযোগের কথা, আমাদের দুঃখের কথা, যা ভারতবর্ষের স্বীকৃত, সেই অনুযায়ী আমরা আমাদের প্রতিবাদ নিয়ে যাব, এবং আদালতের কাছেও আমরা বিভিন্ন বিষয় তুলব। মেডিকেলের বিষয় উঠতেই পারে, অনেক শিক্ষক মেডিকেল নিয়ে কোর্টে কেস করতেই পারেন। নাইট ওয়াচম্যানরা ব্যাংকে পাচ্ছেন না, তারা কেস করতেই পারেন, সেগুলো কোর্টে হবে। আমরা কিন্তু নীতিগতভাবে তাকে সমর্থন জানাবো, আর্থিকভাবে সেগুলোকে সমর্থন জানাবো, জানাতেই হবে। তাতে কেউ যদি মনে করেন আমরা কোনো পন্থী, তিনি একমাত্র সঠিক পন্থী। যে পন্থা মানুষের অধিকার কেড়ে নেবে, যে পন্থা 18 বছর ধরে কাজ করার পরেও মানুষগুলোর রাতের ঘুম কেড়ে নেবে, সে পন্থার বিরুদ্ধে আমরা বলবো। আমরা আমাদের
প্রতিবাদ সংগঠিত করব, এই পথে আমরা চলব। আমরা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শিক্ষকদের নিয়ে মিটিং করার কথা ভেবেছিলাম। সেই অনুযায়ী আমরা পুরুলিয়া, বাঁকুড়া জেলাকে নিয়ে মিটিং করেছি। সেই অনুযায়ী আমরা পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কিছু অংশকে নিয়ে মিটিং করেছি। আমরা চেয়েছিলাম উত্তরবঙ্গের মালদাতে, চেয়েছিলাম উত্তরবঙ্গের ফালাকাটাকে মিটিং করতে, এবং খুব সম্ভব আমাদের ডেট 27-28 হয়েছিল। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, বিভিন্ন বিষয় নিয়ে আদালতে আমাদের যে পড়ে থাকতে হচ্ছে, তাই এই মুহূর্তে এমার্জেন্সিতে আমরা করতে পারলাম না। আমরা পরবর্তীকালে নিশ্চয়ই করব। এই মুহূর্তে আমরা কনসেন্ট্রেট করে রেখেছি আমাদের এই বিষয়টা আদালতে তুলতে হবে এবং আইনি সম্মতি নিয়ে মহামান্য বিচারপতির রায় নিয়ে কলকাতার রাজপথে আমাদের আসতে হবে। এবং তার সঙ্গে আমরা সম্পূর্ণ বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। এর মধ্যেই আমরা সম্পূর্ণ ইপিএফের বিষয়টা নিয়ে ইপিএফ ডিপার্টমেন্টকেও জানিয়েছি। একই ডিপার্টমেন্টের অন্যদের 65 বছর হলো, আমাদের এখনো 60 আছে। এই বিষয়টা নিয়েও আমরা আমাদের দাবি যথা জায়গাতে জানিয়েছি। টার্মিনাল বেনিফিটগুলো এখনো কিন্তু সবাই পায়নি, কেন পাচ্ছে না এ প্রশ্নও কিন্তু আমরা তুলেছি। আবার নতুন নিদান, গার্লস স্কুলে বয়েজ স্টুডেন্ট ভর্তি করা যাবে না, এ বিষয়টাও মানে হ্যারাস করার একটা যে নতুন সংযোজন, এগুলোও আমরা জানাচ্ছি। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার মাধ্যমেই সব কিছু ঠিক করে দেওয়া যাচ্ছে না। সচেষ্টভাবে নিজের ডেজিনেশন বলে সম্পূর্ণ আলোচনা করে অন্যদের আলোচনার পথ রুদ্ধ করে যারা ভাবছেন করে দেবেন, তারা আসলে ভাবের ঘরে চুরি করছেন এবং তারা আসলে বৃত্তিমূলক সমাজের বিভিন্ন অভাব অভিযোগটাকে যাতে ব্যক্ত করে মুক্তির পথে যেতে পারে তাকে বাধাপ্রাপ্ত করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আমরা মনে করছি বৃত্তিমূলক শিক্ষার স্বার্থে, বৃত্তিমূলক ছাত্রছাত্রীদের স্বার্থে, বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক নৈশ প্রহরীদের স্বার্থে এই যে মুভমেন্ট আমরা চালাচ্ছি সেটা আমরা চালিয়ে যাব এবং আমরা মনে করছি এর মাধ্যমেই আমরা সঠিক জায়গায় পৌঁছবো। আবার জানিয়ে দিলাম, আমরা পেটপন্থী, আমরা বৃত্তিমূলক শিক্ষার স্বার্থের পন্থী। আর যারা এই পন্থা নিয়ে আলোচনা করছে তারা আসল বৃত্তিমূলক শিক্ষার বিরোধী। আপনাদের জানিয়ে দিলাম, আশ্বস্ত করছি একদম নিবিড়ভাবে বিভিন্ন কর্মসূচিকে পালন করার দিকে এগিয়ে চলছে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ। আপনারা সংগঠিত থাকুন। অবিলম্বেই আমাদের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপের চূড়ান্ত রূপরেখা আমাদের বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের চেয়ারপারসন সদ্যশ্রী অর্পণ মজুমদার মহাশয় আপনাদের সামনে তুলে ধরবেন। তার আগে 2-4 দিন আমরা একটু কাজ করে নিই। আপনারা সঙ্গে আছেন, আপনাদের সঙ্গেই রেখেই আগের মতো মিছিল, আগের মতো যে গণ অবস্থান হয়েছিল সেইভাবেই আমরা এগিয়ে যাব এবং আদালতেও খটখটাবো। এই জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।